हे गाइस वेलकम टू एन स्क्रिप्ट। आज के एपिसोड आज के एक स्पेशल आज के एक व्लग किन्तु एरियास फुटबल एकाडेमी आज के इनॉग्रेशन होच्छे ऑफिशियल इनॉग्रेशन होच्छे सेखाने आमरा उपस्थित होयेछि। चलो भेतरे की होच्छे समस्त कार्यकलाप देखे। हाँ तो আমরা মোটামুটি আজকে বুঝতেই পারছো আজকে একটা নর্মাল নয় এটা ব্লগ সেটা বলে দিয়েছে অলরেডি। তো এই ব্লগে আমরা আমাদের সবচেয়ে বেশি ঋদ্ধ যেটা হয়েছি সেটা হচ্ছে যে বড় বড় মহারথীদের সঙ্গে দেখা হয়েছে, তার মধ্যে অন্যতম হলেন সুভাষ ভৌমিক। তার এপিসোডগুলো পরে 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 থাকবে আরও। চলো ব্যাস ভিডিওটা দেখতে থাকো। এবং আমি খুব আশা করি যে 3 বছরের মধ্যে, কারণ যেটা দেখলাম আমার সঙ্গে কথা বলে ও একটা টিমও নিয়ে নিয়েছে, যে টিমগুলোর খেলোয়াড় এই পাইপলাইনের সঙ্গে তাদের সরাসরি যোগাযোগ থাকবে, তার এই খেলোয়াড়রাই ওই টিমটাতে খেলবে। একটা দুটো গাইড করার জন্য বাইরে থেকে হয়তো ছেড়ে দিল, সেটাই নিয়ম। কিন্তু অমর যেহেতু এর পেছনে মূল উদ্যোক্তা সায়ন্তনের সঙ্গে জড়িয়ে রয়েছে, এই আন্ডার-13, আন্ডার-15, আন্ডার-17, আন্ডার-17 তোমার ওই টিমটায় খেলবে। কারণ শোনো বাবা, যার হয় না 9 তার হয় না 90। প্রদীপ ব্যানার্জি চুনি গোস্বামী অত দূর যাচ্ছি, যে লোকটা তোমার সামনে বসে কথা বলছে এই 17 বছর কমাস বয়সী ইসমাতারে খেলেছে, এই 18 বছর হওয়ার আগে বেঙ্গল খেলেছে, এই 18 বছরে ইন্ডিয়া খেলেছে। এর সঙ্গে আরও কিছু নাম বলতে পারি, সুদীপ কর্মকার, সমরেশ চৌধুরী। তোমাকে যেটা জোর দিতে হবে, তোমরা যখন এত নিজের প্রচেষ্টায় নিজেদের অর্থে এই যে চেষ্টা করছো, এই আন্ডার-13 সঙ্গে আন্ডার-10-12 জুড়ে দাও। আর যে ছবিটা দিয়ে শুরু করলে ওই ছবিটাকে পেছনে নিয়ে জিম, এই দৌড়, এগুলো দরকার। কিসের জন্য দরকার? স্পিড। স্পিড বাড়ে না, স্পিড বাড়ানোর কোনো মেশিন নেই। স্পিড নিয়ে জন্মায়, কিন্তু স্ট্রেংথ, স্ট্যামিনা এসব বাড়িয়ে দেওয়া যায়। আমার কাছে তোমরা ছিলে তোমরা জানো আমি তখনকার দিনে কীভাবে তোমাদের করাতাম। কিন্তু যেটা বাড়ানো যায়, যেটা শেখানো যায় না, এটা আমি সায়ন্তন কদিন আমার সঙ্গে অনলাইন ক্লাস করেছে এবং তারপরে বিরক্ত করে মারে, স্যার কিছু দিন, কিছু পাঠান, কিছু দিচ্ছেন না। আজকাল ফুটবলটা আমাদের ধারণা, এতদিন আমারও ধারণা তাই ছিল, মানে বছর 4-5 আগে পর্যন্ত ফুটবলটা শরীর দিয়ে খেলে, এটা মিথ্যে কথা, বাজে কথা। ফুটবলটা খেলা এখানে পিটুটারি গ্ল্যান্ডের পাশে যে মস্তিষ্ক, যে ছোট্ট মুসুর দানার মতন যে ছোট্ট জায়গাটা রয়েছে, সে তোমাকে ফুটবল খেলা, তোমার সারা শরীর বিশেষ করে পা তোমাকে সাহায্য করে।
সেই এই 10-12 বছরের ছেলেদের খেলতে দাও, নিজের খেয়ালে খেলতে দাও, আর এদের কোনো নজর রাখো, একটা নোট বই রাখবে, নজর রাখবে, যার যেটা ভালো স্ট্রং পয়েন্ট তার সেই ভালোটাকে আরো ভালোতে নিয়ে যাওয়ার চেষ্টা করো। তাকে বলো না এই ডান পায়ে তোর বাঁ পায়ে পাস করতে পারিস না, ড্রিবল করতে পারিস না, দরকার নেই। মেসি বাঁ পায়ে ডান পায়ে কটা বল ধরে, পেলে বাঁ পায়ে কটা বল ধরেছিল তার জীবনে, মারাদোনা কটা বল ধরেছিল, ভ্যানক্রাফট কটা বল বাঁ পায়ে ধরত। ডান পাটাই যদি আমার ব্রহ্মাস্ত্র তৈরি হয়ে যায়, আমার বাঁ পায়ের দরকারটা কি? সে সাপোর্টিং নেই। কিন্তু একটা ছেলের বল ধরা, বল ছাড়া, বল ধরার সঙ্গে সঙ্গে সে মাঠটাকে দেখতে পাচ্ছে কিনা, এইগুলো নোট করবে। আর মাঝে মাঝে আলাদা করে ডেকে যেখানটা দেখবে একটু ছাড়তে, কারণ ইংরেজিতে একটা কথা আছে, হি ইজ এ বেটার স্পিকার হু নোজ ওয়েন টু স্টপ। সেম টাইম ফুটবল সম্বন্ধে বলে, হি ইজ এ বেটার ফুটবলার হু নোজ ওয়েন টু রিলিজ দ্য বল। যদি দেখো ছাড়তে দেরি করছে, তাকে গা হাত দিয়ে পিঠে দিয়ে তুই যদি 2 সেকেন্ড আগে একটু ছেড়ে দিস, তাহলে দেখ তো কী হয়, দেখ না করে এরকম করে বোঝাবে। কেন আমি ভাই এই একাডেমি নাম শুনলে আমার গায়ে জল আছে। আমি প্রচুর একাডেমি লুকিয়ে লুকিয়ে দেখেছি, রাইট ফ্রম টিএফএ। আমি বলে যাই, টিএফএর থেকেও আমি একটা এক্সট্রা অর্ডিনারি প্লেয়ার পেয়েছি, তার নাম শঙ্করলাল চক্রবর্তী। তাছাড়া আর টিএফএ থেকে অল বিকেম রানার্স। ডিফেন্সিভলি ভালো প্লেয়ার পেয়েছি, কিন্তু ক্রিয়েটিভ প্লেয়ার যারা ডিফারেন্স তৈরি করে দেবে, একটা কৃষাণু দেবে, একটা তুষার রক্ষী, একটা বাসুদেব মণ্ডল, কিন্তু টিএফএ তৈরি করতে পারবে, বিকজ দ্য রং অ্যাপ্রোচ। আমার নাম বলতে চাই না। তোমরা এত কষ্ট করে যখন আমার বানাচ্ছ, এই ভুলটা করো না, এদেরকে সৃষ্টিশীল হতে দাও। আমরা মাঠে যাই কেন? সৃজনশীলতা দেখতে, সৃষ্টির আনন্দে। সেটাই যদি না, তাহলে এই হবে ওই স্পেন অমুক তমুক জায়গা থেকে কতগুলো গজা মার্কা প্লেয়ার এসে দেশে হই ফেলে দিয়ে চলে যাবে। আর আমি তোমাকে যেটা বলেছিলাম, দেশজ কোচ রাখো। সারা বিশ্ব জুড়ে এখন কিন্তু দেশজ কোচের উপরে নজর দেওয়া হচ্ছে। চায়নায় থাকা, আমি ইউরোপ যাচ্ছি, আমি আফ্রিকা যাচ্ছিও। তুমি জাপান দেখো, কোরিয়া দেখো, চায়না দেখো, মালয়েশিয়া দেখো, মিডল ইস্ট দেখো, সবাই নিজেদের দেশের। কারণ ফুটবল এমন একটা খেলা, যে খেলা সব থেকে প্রতিবন্ধক হচ্ছে ল্যাঙ্গুয়েজ। 10 জনের সঙ্গে 10 জনের যুদ্ধে যদি X1 যদি Y1-কে হারাতে না পারে, তাহলে X1 তাহলে নিউমেরিক্যাল সুপিরিয়রিটি বা আধিপত্য কী করে বিস্তার করবে? এইটা মাথার মধ্যে রাখবে। খেলাটা, ফুটবল খেলার হিংসায় বলতেন, ফুটবল में क्या है मियाँ, मेरा पविता चुनिदा এদের কাছ থেকে শুনেছি, ঘেনা লো ঘেনা দো খালি জায়গা নিয়ে চালিয়ে যাও। যেটা পরবর্তীকালে ভ্যানক্রাফের হাত ধরে পেপ গুয়ার্দিওলা বলতে শুরু করলো, হোয়াট ইজ দ্যাট ইন ফুটবল? টেক দ্য বল, পাস দ্য বল, গো টু দ্য অপোন স্পেস। টেক দ্য বল, পাস দ্য বল, গো টু দ্য অপোন স্পেস। এইবার আমি ইংল্যান্ডে গিয়ে দেখলাম, সেই নিয়ে একটা বিশাল বড় ডকুমেন্টারি ফিল্ম তৈরি হয়ে গেছে, টেক দ্য বল অ্যান্ড পাস দ্য বল। বল দেওয়া, বল ছাড়া, দেওয়া। পলাই দাস চ্যাটার্জি কোন চুনি গোস্বামী ডানটা ইনসাইড ড্রিবল করে শেখাতে চাই। ড্রিবল করলে বলতো ড্রিবল কর, আরো ড্রিবল কর। কোচিং কি? আমাদের দেশে কোচিং ছোটবেলা থেকে জানি না, সেই বয়সের কেউ নেই। আর তার মানে যে ডাক্তার একগাদা টেস্ট না করিয়ে রোগ নির্ণয় করে, সেই কিন্তু আমাদের কাছে ভালো ডাক্তার। এইরকমভাবে করো। এরকম একটা প্রচেষ্টা আমি 3 বছর বাদে যেন শুনি যে, এবং আমি কথা দিয়ে যাচ্ছি, আমার দ্বারা যতটুকু সম্ভব আমার বন্ধু বান্ধবদের বলে কিছুটা করার চেষ্টা করব। ঠিক আছে?
তামিলা আমাদেরকে কিছু মূল্যবান বক্তব্য বলার জন্য বলছি। বলছিলাম যে যেটা বলার যে এই ফুটবল একাডেমির কথা প্রথম শান্তনুর মুখে শুনি যে ও বলে যে অমর এরকম করছে। অমরকে তো অনেক দিন ধরেই চিনি, ফুটবলার। আমি যেমন সাংবাদিকতা করেছি সময় অমরদের সঙ্গে অনেক যোগাযোগ বেশি ছিল। ফলে যা হয় এই ফুটবলার প্রাক্তন হয়ে যাওয়ার পর তার সঙ্গে মজারও যোগাযোগ কমে আসে, আমাদেরও যোগাযোগ কমে যায়। কিন্তু যখন এটা শুনলাম যে এটা ও করছে, একটা একাডেমি করছে, মানে শুরুতে যা হয় অনেক কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে হয়তো অতটা সিরিয়াসলি নেওয়া হয়নি, কিন্তু ওদেরকে যেদিনকে দেখলাম সেদিনকে ও এলো এবং ওর সঙ্গে কথা বললাম, ও যেটা ওর ভিশনটা বোঝবার চেষ্টা করলাম। এবং আমার খুব একটা জিনিস খুব ভালো লাগলো, প্রথম থেকেই ওরা দুজনে গেছে। সায়ন্তন আমারই ছেলে, আমার অর্গানাইজেশনে কাজ করে, কিন্তু ওরা দুজন গেছে, ওরা দুটো টি শার্ট পরে গেছে, তাদের একাডেমির দুটো লোগো লাগানো দুটো টি শার্ট পরে, যেটা এখন ওরা পরে আছে ইনফ্যাক্ট। তো এটা একটা অ্যাপ্রোচ, মানে আমরা যারা এই যে জগৎগুলোয় কাজ করি সেখানে একটা প্রত্যেকটা মানে ওই পারফেকশনের যে একটা জায়গা থাকে না, যে কোনো ভালো কাজ করতে গেলে একটা পারফেকশনের জায়গাটা থাকে, সেখানে প্রত্যেকটা ছোটো ছোটো ব্যাপারগুলো এগুলো নোটিস করার মতন ব্যাপার, যেগুলো থেকে আলটিমেটলি কোথায় রিচ করতে চাইছে পারফেকশন ওয়াইজ বা ভিশন ওয়াইজ বা প্রফেশনালিজম ওয়াইজ, সেই জায়গাটা কোথায় রিচ করতে চাইছে সেটা একটু বোঝা যায়। এটা খুব ছোটো একটা ব্যাপার, কিন্তু তার সঙ্গে যেটা হচ্ছে যে ও গোটা ওর যে সমস্ত যা শুনলাম ওর কাছ থেকে, যে ওর গোটা যে ফুটবল জীবনের সঞ্চয়, তোর পেশাদার জীবনের যে সঞ্চয়, সেটাকে ও প্রায় একটা বড় স্টেক নিয়ে ও এই একাডেমির সঙ্গে জুড়ে দিয়েছে। আমি এটুকু বলতে পারি যে আমি বহু ফুটবলার, প্রাক্তন ফুটবলার, বহু বিখ্যাত ফুটবলার, তাদেরকে সারা জীবন আক্ষেপ করতে দেখেছি যে কি হয় যে ফুটবলার জীবন শেষ হওয়ার পর তো একটা শূন্যতা আসে। সবাই সুভাষ ভৌমিক বা সুব্রত ভট্টাচার্য বা সঞ্জয় সেন যারা কোচিং লাইফে এসছেন পরবর্তীকালে, তাদের মতন সবাই কোচিং লাইফটা আসতে পারেন না, বা অনেকে চেষ্টা করেও হয়তো পারেন না, কিন্তু একটা আক্ষেপ থেকে যায় যে আমি কী নিয়ে কাটাবো। আমার এই যে একটা জীবন শেষ হলো, একটা আলোর বৃত্তে ছিলাম আমি, সমস্ত ফোকাস ছিল জীবনের, মানে সবার একটা ফোকাস ছিল, সবার একটা জানতে চাওয়া ছিল তার সম্পর্কে, সবার একটা আগ্রহ ছিল। সেইখান থেকে যখন সরে আসেন তার একটা শূন্যতা তৈরি হয় যে আমি কি, মানে তখন কী হচ্ছে ব্যাংকের যে কেউ ব্যাংকে কাজ করে, কেউ রেলে কাজ করে, তাদের অফিসের অনেক রকম। আমার দুদিন একজনের ফুটবলার বন্ধু ফোন করে বলছিলেন যে এই এমন একটা সময় যাচ্ছে অফিস থেকে এত প্রেশার, আমরা তো আলটিমেটলি ফুটবলার, এত প্রেশার দিচ্ছে, আমরা হয়তো সেই প্রেশারটা নিতে পারছি না, ওইটা কোপ করতে পারছি না, এত এই সময়ে যে প্রেশারটা দেওয়া হচ্ছে এই মুহূর্তে। ন্যাচারালি যে একটা ফুটবলার তাদের মাইন্ডসেট অন্যরকম থাকে, তাদের আপব্রিঙ্গিংটা অন্যরকম থাকে, সেখানে হঠাৎ করে তুমি যদি একটা প্রচুর একটা কাজের দায়িত্বের মধ্যে ফেলে দাও, সেই সময়টা সেই জায়গাটা হতে পারে না। ফলে কি এই কনফ্লিক্টটা কিন্তু ফুটবলের মধ্যে থেকেই যায় যে আমি যেটা জেনে বড় হয়েছি, যেটা বুঝে বড় হয়েছি, সেটাই কোনো কাজ করতে পারলাম না, অথচ আমি করছি অন্য কিছু, আমার স্বপ্ন অন্য কিছু ছিল, আমি করছি অন্য কিছু। এই কনফ্লিক্টটা, এই কষ্ট থেকে আমাদের জীবনেও থাকে, যে আমরা যারা ধরুন ভাবি যে ক্রিয়েটিভলি একটা কাজ করবো, হয়তো গিয়ে অন্য কাজটা করতে হয়, ধরো ভাবলাম একটা ক্রিয়েটিভলি একটা কাজ করবো, গিয়ে করলাম হয়তো একটা ম্যানেজারিয়াল কাজ করছি আলটিমেটলি গিয়ে, বা অফিস সামলাচ্ছি। এই কনফ্লিক্টটা সবার মধ্যেই থাকে, যে কোনো ক্রিয়েটিভ পার্সনের মধ্যে থাকে। তো এই জায়গা থেকে ও যে এই ঝুঁকিটা নিয়ে যে পরে ভেবেছে, যে এই যে বলছিলাম যে আমি বলছি অনেক বিখ্যাত ফুটবলার, অনেক কিংবদন্তি ফুটবলারের এটা একটা কষ্ট থেকে যায় যে যেটা ফেরত দিতে চায় তার নিজের খেলাকে, নিজের ভালোবাসাকে, নিজের প্যাশনকে, সেটা অনেক সময় দিতে পারে নাই। আর যে টাটা ফুটবল একাডেমিতেও কিন্তু যখন ঋষি মোদি বেরিয়ে যান, তখন টাটা ফুটবল একাডেমির যে বাজেট সেটাকে হাফের হাফ করে দেয়, ভাবে যে একটা কর্পোরেট হিসেবে, অত বড় একটা কর্পোরেট হিসেবে ভাবে যে এত টাকা কেন খরচ করতে যাবে। তো এরকম বহু ফুটবল একাডেমি হয়েছে, বহু ফুটবল একাডেমি, যে উইলিয়ামসন মেগার থেকে আরম্ভ করে পরবর্তীকালে কেশারাম থেকে মনোজিৎ দাসরা করছেন, একটা করছেন, সেটাও বন্ধ হয়েছে। তো কিন্তু আপনাদের সঙ্গে না, আপনারা যে কাজটা করছেন সেটার সঙ্গে শুধুমাত্র কী বলবো, এটার সঙ্গে কোনো একটা কর্পোরেট যে ইনভেস্টমেন্ট বা তারা যে ভিশন থেকে এই ব্যাপারগুলো করে, আপনার জায়গাটা একদম অন্য। আপনাদের সঙ্গে মানে 1 নম্বর পয়েন্ট যদি প্যাশন থাকে, শেষ পয়েন্টটাও প্যাশন। তো এই প্যাশনের সঙ্গে যেটাকে যুক্ত হবে, আমার মনে হয় সেই প্যাশনের সঙ্গে যুক্ত হবে একটু ব্যবসায়িক ভাবনা, একটু কীভাবে এটাকে চালিয়ে নেওয়া যাওয়ার জন্য যে ব্যবসায়িক ভাবনা এবং ব্যবসায়িক বুদ্ধিমত্তা যেটা থাকে, সেটাকে যুক্ত হবে, যে কোথা থেকে রেভিনিউ আসবে। এই এতগুলো ছেলেকে
চালানো, সেটাকে চালানোর মধ্যে আমি বারবার করে বললাম যে ওই শুরু করাটা সহজ, শুরু করাটা আপেক্ষিকভাবে সহজ। আমরা অনেক খুশি হব যে 3 বছর পর সুভাষদা যখন এখানে আসবেন, দুটো সাকসেসফুল ছেলে এখান থেকে বেরোবে, তারা গ্র্যাজুয়েট হওয়ার পর সুভাষদা তাদের হাতে মানপত্র তুলে দিচ্ছে, এটা দেখলে ডেফিনেটলি অনেক বেশি খুশি হব। এই প্যাশনের সঙ্গে আধুনিকতা, নতুন ভাবনা, আরও কি গোটা পৃথিবী জুড়ে কী হচ্ছে সেগুলোকে ভাবতে হবে, এবং সবটা যদি এখানে আনা যায়, আমি বলছি যে মানে ঠিক পথে আছো এবং জয় হবে। যত বড় ফুটবলার ঠিক তত বড়ই কোচ। আচ্ছা, অনিলবাবু আমার বন্ধু, আমি বিরাটিতেই থাকি। অনিলবাবু বা সুভাষ দ্বারা জানে না, আমি দীর্ঘদিন ধরে অমরের সঙ্গে যোগাযোগ। আমি বিগত 3 বছর ধরে দেখছি অমরকে। প্রথমে বেলঘড়িয়ায় পড়েছে, তারপরে এখানে 7-8টা ছেলে নিয়ে পাঠানপুরে একটা বাড়ি ভাড়া করে করতো। আমি সেখান থেকে ফলো করতাম ওকে, আমার পাড়া তো আমি আছি, কোনো চিন্তা নেই। এবং তারপর থেকে ওর কর্মকাণ্ড আমি একের পর এক দেখছি। তা আমার এটা দৃঢ় বিশ্বাস, আমি এই দুজন গেস্ট যারা এসছে যে নিশ্চয়ই দাঁড়াবে। আমি এই থেকে আমি বেশি কিছু বলবো না। আমার দৃঢ় বিশ্বাস অমর দাঁড়াবেই, এবং আমাদের সহযোগিতা ওকে সর্বোত্তমভাবে দরকার। থ্যাংক ইউ। কারণ একাডেমির পিছনে, এই একাডেমিটা হওয়ার পিছনে যদি বৌদি না থাকতো সম্ভব হতো না কোনো রকমভাবে, সেটা আমি মানে জানি। ওর সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়, অনেক ছোটোবেলা থেকেও আমাকে দেখেছে। ও যখন আমাকে প্রথমবার শুধু একটা ফোন করে যে তুই চলে, অনেকদিন ধরেই বলছিল যে কী করা যায় একটু ভাব। তো আমি ওকে বলেছিলাম 3-4 দিন সময় দাও। তারপরে ও বললো যে তুই আয়, আমি একটু ব্যস্ত ছিলাম। আমি বললাম ঠিক আছে, আমি লকডাউনে, আমার বাড়িও এখানে, আমি বেলঘড়িয়ার ছেলে। তো আমি বাড়িতে এসে ওর সঙ্গে একটা মিটিং করি। প্রথমে আমি তখন ওর একাডেমিটা, যে আমি আগের জায়গাটা আমি চিনতাম যে ওইখানে নিয়েছিল, তখন অনেক আগে এসেছিলাম। কিন্তু এইবার যখন এতদিন পর আমি যখন ওর কাছে প্রথম আসি, যখন আমি একাডেমিটায় পা রাখি, তখনই আমি মনে মনে ওর সঙ্গে কথা বলার আগে ঠিক করে নিই যে না, এই একাডেমিটা ওর পাশে যদি দাঁড়ানোটা আমার কর্তব্য। শুরু থেকে দাদা ছিলেন, ওর পাশে ছিলেন, এবং সব সময় ইন্সপিরেশন জানিয়েছে। তো গাইজ পুরো অনুষ্ঠানটাতে ছিলাম, খুব সুন্দরভাবে অর্গানাইজ হয়েছে। সব থেকে বড় কথা, সুভাষ ভৌমিক ছিলেন, অনিলবদা ছিলেন, বীরেন্দা ছিলেন, বীরেন সাহা, তো সবারই বক্তব্য ছিল। সবাই উইশ করেছে সায়নদাকে, অমরদাকে, ওদেরই প্রচেষ্টায় তৈরি করা এটা। এবং এখানে একটা বড় জায়গা তো থাকছে আমাদেরও পক্ষে। আমরা সবসময় রয়েছি এরিয়াস ফুটবল একাডেমির সাথে, এবং যখনই যা আপডেট পাবো তোমাদের কাছে তুলে ধরবো সেটা এখান থেকে। একটা সুন্দর মোমেন্ট থেকে আজকে এইভাবেই শেষ করছি। আজকে ভিডিওটা অবশ্যই ভালো লাগে, যেমন জানো, লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো নতুন। চলো বিদায়।